বাসায় যাওয়ার পথে ল্যাভেন্ডার ফুল বাগান দেখে লিঞ্চি সেখানে নামতে চায়। লিঞ্চি বলে, ল্যাভেন্ডার ফুলগুলো অনেক সুন্দর তাই না? এর উত্তরে সিংহেও বলে, এতটাও বেশি না যতটা তুমি মনে করছো। লিঞ্চি বলে, যে মানুষ সুন্দর কিছু প্রশংসা করতে পারে না তাকে কিছুই বলার নেই। এরপর লিঞ্চি জানতে চায়, তুমি তো মেকানিক্যাল অনেক কাজ করো, তাহলে তোমাদের সংসারে এত অভাব কিসে? সিংহেও কিছুটা ঠ্যাস মেরে বলে, তোমার বাবার তো অনেক টাকা, তাহলে তুমি এখানে কি করছো? লিঞ্চি বলে, তুমি কি ভালোভাবে কথা বলতে পারো না? তোমার যদি ভালোভাবে কথা বলতে ইচ্ছা না করে তাহলে না বলে দিও, এভাবে খোঁচা মেরে কথা বলার কি আছে? আবারও তাদের মধ্যে হালকা পাতলা ঝগড়া হয়। বাসায় যাওয়ার পরে যার কারণে লিঞ্চির ল্যাপটপ নষ্ট হয়ে গেছিল, সেই লোকটি কিছু টাকা আর শসা দেয় ক্রেডিট হিসেবে। লিঞ্চি সেগুলো নিতে না চাইলে লেফেং এর কথাই টাকা না নিলেও শসাগুলো নেয় এবং সেগুলো আবার সিংহেউকে দিয়ে দেয় আর বলে, আমার ল্যাপটপটা দ্রুত ঠিক করে দাও। ল্যাপটপটা ঠিক করার পরে যখন সেটা সিংহেউ ওপেন করে তখন লিঞ্চির ফ্যামিলি ফটো দেখতে পায়। ছবিগুলো দেখতে দেখতে সিংহের ফ্যামিলির কথা মনে পড়ে যায়, মানে অতীতের কথা, যেখানে তার বাবা তার মাকে অনেক মারধর আর অত্যাচার করত। সিংহেউ কখনোই তার বাবার ভালোবাসা পায়নি। অন্যদিকে লিঞ্চি বাইরে কাপড় পরিষ্কার করতে যায়, তখনই হঠাৎ ভেতর থেকে কিছু পড়ে যাওয়ার শব্দ শুনে ভেতরে গেলে দেখতে পায় সিংহের দাদি খিঁচুনি ওঠার কারণে পড়ে গেছে আর মুখ থেকে ফেনাও বার হচ্ছে। দাদিকে বাঁচাতে কাছে গেলে উনি লিঞ্চির হাত শক্ত করে দাঁত দিয়ে চেপে ধরে। লিঞ্চি প্রচন্ড ব্যথা পাচ্ছিল, তারপরেও সে চুপচাপ সব ব্যথা সহ্য করে দাদিকে স্বাভাবিক করার জন্য। সিংহেউ এইসব ঘটনা সিসি ক্যামেরাতে দেখে সেখানে দ্রুত বাসায় চলে আসে। ততক্ষণে দাদি স্বাভাবিক হয়ে গিয়েছিল। এরপর সিংহেউ লিঞ্চিনের হাতের ব্যাপারে জানতে চায়। লিঞ্চি বলে, আমি ঠিক আছি। লিঞ্চি যখন তার ল্যাপটপটা হাতে পায় দেখে তার প্রত্যেকটা ফাইল ঠিক আছে, যার কারণে সে সিংহেউর অনেক প্রশংসা করে। তখন সিংহেউ এসে বলে, তুমি কিভাবে জানো এ ধরনের রোগীদের কিভাবে সামলাতে হয়? লিঞ্চি বলে, আমার মা এক সময় এমন অসুস্থ ছিল, তখন আমি সবকিছু শিখেছি যে কিভাবে এসব রোগীদের সামলাতে হয়, কিন্তু শেষ পর্যন্ত আমি আমার মাকে বাঁচাতে পারিনি। এসব বলতে গিয়ে লিঞ্চি অনেক ইমোশনাল হয়ে যায়। ঘুমানোর সময় সিংহেউ পর্দার আড়াল থেকে লিঞ্চিকে কেন জানি দেখছিল। বিষয়টা আমার কাছে কিছুটা লাভ এট ফার্স্ট সাইডের মতো লেগেছে। যাই হোক, পরের দিন সকালে সিংহেউয়ের মা লিঞ্চিনের পছন্দ মতো অনেক খাবার রান্না করে। সিংহেউয়ের দাদি বলে, তুমি আমার জন্য না জানি কত ব্যথা পেয়েছো গতকাল, এবং সিংহেউকে বলে, লিঞ্চি যতদিন এখানে আছে ওর সকল দায়িত্ব তোমার, ওর যেন কোনো অসুবিধা না হয়। সিংহেউ দাদির কথা মতো কেয়ার করতে শুরু করে। লিঞ্চিনের যেহেতু এসি ছাড়া ঘুমানোর অভ্যাস ছিল না, তাই সিংহেউ লিঞ্চিনের জন্য ঘরে একটা এসি সেট করে। ওই সময় গরমের কারণে সিংহেউয়ের পুরো শরীর ঘামে ভিজে যায় আর ওকে অনেক বেশি হটও লাগছিল। লিঞ্চি একটু অন্যরকম ভাবে দেখতে থাকে। আস্তে আস্তে দুজনের মধ্যে একটা ভালো সম্পর্ক তৈরি হয়ে যায়। তখন লিঞ্চি সিংহেউয়ের বাবার ব্যাপারে জানতে চায়। সিংহেউ বলে, আমার বাবা আমার কাছে মৃত, কারণ সে ছোটবেলায় আমার থেকে অনেক দূরে চলে গেছে। গল্প করতে করতে লিঞ্চি বলে, আমি যখন এখান থেকে চলে যাব তখন তোমার কথা অনেক মনে পড়বে। সিংহেউ বলে, এসি লাগিয়ে দিয়েছি বলে মনে পড়বে নাকি? লিঞ্চি বলে, তেমনটা না, তুমি আমার জন্য অনেক করেছো। বাথরুমের লক ঠিক করেছো, আমার ল্যাপটপ ঠিক করে দিয়েছো, এমনকি আমার জন্য এসি লাগিয়েছো বাসায়। রাতের বেলা লিফিং সবার জামা কাপড় পরিষ্কার করে বাইরে নেড়ে দেয়। তখন একজন লোক লিঞ্চিনের ইনার চুরি করে নেয়। ওই সময় লোকটির ফেস দেখানো হয় না। পরের দিন সকালে লিফিং কাপড়টা খুঁজে না পেয়ে এক প্রতিবেশীর সাথে চিল্লাচিল্লি করতে থাকে, কারণ মহিলাটির একটু চুরি করার স্বভাব আছে। লিঞ্চি সিংহেউকে বলে, তোমার গ্রামের লোকজন খুবই বিরক্তিকর, কখনো কম্পিউটার চুরি করে নেয় তো কখনো কাপড় চুরি করে নেয়। এসব বলে রাগ করে সেখান থেকে চলে যায়। সিংহেউ মায়ের থেকে সবকিছু শুনে বুঝতে পারে যে ঘটনাটা কে ঘটিয়েছে। এরপর জুতার ছাপ দেখে আরো শিওর হয়ে যায় এবং লয়ের কাছে গিয়ে জানতে চায় যে জামাটা সে চুরি করেছে কিনা। প্রথমে স্বীকার না করলেও সিংহেউ যখন গরম পানি দিয়ে মুখ জ্বালিয়ে দেওয়ার জন্য ভয় দেখায় তখনও ক্ষমা চায়। লয়ের বেটা একে তো চোর, তার উপরে কি পরিমাণে লুচ্ছা যে মেয়ে মানুষের ইনার চুরি করে। সেও আচ্ছা রকম ওয়ার্নিং দিয়ে আসে যেন সে লিঞ্চির ধারে কাছেও না যায়। এখন প্রি ওয়েডিং মানে বাগদানের অনুষ্ঠানে যাওয়ার জন্য লিফিং নিজের জামা লিঞ্চিকে ট্রায়াল দিচ্ছিল, যেটা জাজমেন্ট করছিল সিংহেউ। প্রথম ড্রেসটা দেখে তো সিংহেউ হেসে উড়িয়ে দেয়, পরের ড্রেসটাও পছন্দ হয় না। তৃতীয়বারে যেটা পরিয়ে আনে ড্রেসটাই এত বেশি স্টোন ছিল যে সিংহেউ বলে, ড্রেসের ঝলকানিতে তো আমি তাকাতেই পারছি না। পরে লিনচিন একটু বিরক্ত হয়ে নিজের একটা ড্রেস পরে আসে, যেটাতে লিনচিনকে মারাত্মক কিউট লাগছিল। সিংহেউ হালকা করে ক্র্যাশ খায়। সিংহেউ যেহেতু মেকানিক্যাল কাজ অনেক ভালো পারতো, তাই সে ও তার বন্ধু একটা প্রজেক্ট নিয়ে কাজ করছিল। বাসায় আসার পথে লিনচিনের কথা মতো ইনার নিয়ে এসে ওকে দেয়, যেটাতে সিংহেউ অনেক বেশি লজ্জা পাচ্ছিল।
যাই হোক, বিয়ের অনুষ্ঠানে সিংহের বন্ধুরা দ্রুত রেডি হয়ে যেতে বলে। এই বিয়ের অনুষ্ঠানে পুরো গ্রামের সবাই একসাথে সেলিব্রেট করছিল। এখানে চোরা বাজারের সে মালিক আর বেয়াদব লয়েরও ছিল। ওরা দূর থেকে লিনচিনকে বাজে নজরে দেখছিল। অন্যদিকে সবাই অনেক মজা করে খাবার খাচ্ছিল এবং বাগদানের অনুষ্ঠান উদযাপন করছিল। সবাই একসাথে ড্রিঙ্ক করে, যেহেতু এটা তাদের একটা ট্রেডিশন। এরপর লিনচি সিংহের বন্ধুর সাথে রক পেপার খেলছিল আর বারবার হেরে যাওয়ার কারণে বাজি মোতাবেক অনেক ড্রিঙ্ক করতে হয় লিনচিকে, যার কারণে লিনচির অনেক নেশা চড়ে গিয়েছিল। বাসা যাওয়ার পথে লিনচি অনেক পাগলামি করছিল। লিনচির শীত লাগার কারণে সিংহেও নিজে তার জ্যাকেট পরিয়ে দেয়। ওই সময় দুজনই অনেক বেশি কাছাকাছি চলে এসেছিল। সিংহের কানের কাছে যে লিনচি বলে, আমি যখন এখান থেকে চলে যাব তখন তোমার কথা অনেক মনে পড়বে, আমরা আবারও দেখা করব। লিনচি হাঁটার অবস্থায় ছিল না, যার কারণে সিংহেকে ঘাড়ে তুলে নেয়। তখন সিংহের একটা ব্যাক স্টোরি দেখানো হয়, যে ছোটবেলায় ওর কত কিছু সাফার করতে হয়েছে। দাদির অসুস্থতা, ঋণের কারণে পাওনাদারের অত্যাচার, অভাবের সংসার, সবকিছু মিলিয়ে সিংহের ব্যাক স্টোরি ছিল খুবই বেদনাদায়ক। বাসায় পৌঁছিয়ে লিনচিনকে বিছানায় অনেক যত্ন করে শুয়ে দেয়। এরপর সিংহেও কাজের জন্য শুনিয়ে যায়। ওই রাতে আবার ঝড় বৃষ্টিও হচ্ছিল। সবাই যেহেতু অনুষ্ঠানে ছিল, পুরো বাড়ি ফাঁকা ছিল। লিনচির ঘুম ভাঙার পরে শাওয়ার নেওয়ার জন্য বাথরুমে যায়। লিনচি বাথরুমে গোসল করছিল, তখন একজন ভেতরে যাওয়ার চেষ্টা করছিল। লিনচি বারবার বারণ করার পরেও সেই লোকটা অনবরত দরজা খোলার চেষ্টা করে। লিনচি বুঝতে পারে লোকটার উদ্দেশ্য খারাপ, তাই সে প্রথমে লেফেংকে কল দেয়, কিন্তু সে খেলায় ব্যস্ত ছিল। পরবর্তীতে সিংহেউকে কল দিয়ে সবটা জানায়। ততক্ষণে লোকটা দরজা ভেঙে ভেতরে ঢুকে যায়। লিনচি অনেক ভয় পেয়ে গিয়েছিল। আমরা দেখতে পাই এটা আর কেউ না বরঞ্চ লোয়ার, যাকে কিনা সিংহেউ অলরেডি ওয়ার্নিং দিয়ে রেখেছিল। আচ্ছা, এই পর্যায়ে এসে আমি বলি, এই ড্রামার প্রথম 3টি এপিসোড আমি একসাথে এক্সপ্লেনেশন করেছি, যেটির লিংক ডেসক্রিপশনে দেওয়া থাকবে। এই পুরো ঘটনা বুঝতে চাইলে সেই পর্বটা দেখতে হবে। এরপর লোয়ার লিনচিকে ব্যাড টাচ করতেই যাবে, তখনই ভাগ্যক্রমে সিংহেও সেখানে চলে আসে আর লোয়ারকে মারতে মারতে রক্তাক্ত করে দেয়। লিনচি কোনো মতে সিংহেউকে ঠান্ডা করে। এরপর সেখানে পুলিশ আসে এবং পুরো গ্রাম এক জায়গায় হয়ে যায়। পুলিশ সেখানে ইনভেস্টিগেশন করে দেখতে পায় লোয়ার বেডা কি পরিমাণে লুচ্চা। লিনচির এতগুলা কাপড় সে নিজে চুরি করে তার বাসায় রাখতো। সবকিছু জানার পরে পুলিশ লোয়ারকে অ্যারেস্ট করে এবং সিংহেউকে অ্যালার্ট করা হয় যেন নেক্সট টাইম এভাবে কারো আঘাত না করার জন্য। বাসায় ফিরে লিনচি দাদিকে জড়িয়ে অনেক কান্না করে। পুরো ঘটনায় ও একদমই ট্রমাটাইজ হয়ে গিয়েছিল বেচারি। সিংহেউ ওর জন্য স্যুপ গরম করে নিয়ে এসেছিল আর বলে, তুমি যতদিন এখানে আছো তোমাকে একটা নখের আঁচড়ও কেউ দিতে পারবে না এই দিনের পর থেকে, আমি তোমাকে প্রমিস করলাম। লিনচি বলে, এটা আমার সাথে প্রথমবারের মতো হয়েছে আর তুমি আমাকে বড় ভাইয়ের মতো প্রোটেক্ট করেছো। সিংহেউ বলে, আমি সবসময় তোমাকে প্রোটেক্ট করব। পরের দিন লিনচির জন্য কাপড় শুকানোর একটা স্ট্যান্ড তৈরি করে দেয় সিংহেউ। এরপর সবাই অনেক সুন্দর করে সময় পার করে। সিংহেউয়ের মা, দাদি, লিনচিন সবাই শীট মাস্ক দিয়ে স্কিন কেয়ার করে। সিংহেউয়ের দাদি কুশি কাটার বিভিন্ন ধরনের ব্যাগ বানিয়ে লিনচিকে দেয়। এমনকি কুশি কাটার একটা খুব সুন্দর ড্রেসও বানিয়ে দিয়েছিল, যেটা পরে ও অনেক ঢং করছিল। তখনই সিংহেউ সেখানে আসে। সিংহেউকে দেখে লিনচিন তো পুরো লজ্জায় লাল হয়ে যায়।